সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মিঠুনের পাঠশালা আয়োজিত আরো একটি আলোচনা পর্বে। তো আজকে আলোচনাটা আমরা করতে চাচ্ছি আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষাবিদ এবং আমার অত্যন্ত প্রিয় একজন লেখক, ঔপন্যাসিক এবং কলামিস্ট, প্রয়াত সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের একটি বই, লেখা ঝোঁকার কারখানাতে নিয়ে। তো বইটি নিয়ে আলাপ করবার পূর্বে আমি স্যারের সম্পর্কে একটু পড়ি। স্যার 1951 সালে সিলেটে জন্মগ্রহণ করেছেন এবং তিনি ঢাকা এবং কানাডার আহ, দুটো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যে। এবং একাডেমিক প্রবন্ধ ছাড়াও তিনি বাংলা ও ইংরেজিতে নিয়মিত সমাজ, সাহিত্য, শিল্প এবং আমাদের রাজনীতি সমস্ত কিছু নিয়ে তিনি লেখালেখি করেছেন। সেগুলো আমরা সংবাদপত্রে যেমন পেয়েছি, তেমনি আমরা তার গল্পে, উপন্যাসে, তার আহ, আরো যে সমস্ত শ্রেণীকক্ষের পাঠদান এবং বিভিন্ন জায়গায় তিনি যে বক্তৃতা দিয়েছেন, ভাষণ দিয়েছেন, সেখানে অনেক বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি। তো তিনি ছিলেন আমাদের অন্যতম শ্রেষ্ঠ গণবুদ্ধিজীবী বা পাবলিক ইন্টেলেকচুয়াল। গত বছর তাকে আমরা হারিয়েছি। তার আত্মার শান্তি কামনা করে আজকের আমরা আলোচনা পর্বটি শুরু করি। তো বইটি আসলে 2015 সালে প্রথম প্রকাশিত হয়েছে এবং বইটির যে লেখাগুলো আছে সেগুলো প্রধানত 80 দশকের শেষের দিকে এবং 90 দশকের শুরুতেই তিনি আমাদের বিখ্যাত যে দৈনিক পত্রিকা রয়েছে, দৈনিক সংবাদ, তার সাহিত্য সাময়িকীতে তিনি সেগুলো প্রকাশিত করেছেন। এবং সে প্রকাশিত কলামগুলোর কিছু নির্বাচিত কলাম নিয়ে মূলত এই বইটির অবতারণা। তবে এই বইটির পূর্বে তিনি আরো একটি বই লিখেছেন, যেটি হচ্ছে একই পত্রিকায় প্রকাশিত বিভিন্ন কলামের সংকলন। তো সে বইটির নাম হচ্ছে অলস দিনের হাওয়া। তো দেখাই যাচ্ছে দুটো শিরোনাম, অলস দিনের হাওয়া এবং লেখাজোকার কারখানাতে, তিনি নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে, কারণ তিনি রবীন্দ্রনাথের একজন গুণগ্রাহীও বটেন। আহ বেশ কিছু বিষয় নিয়ে তিনি লিখেছেন, যেমন তিনি জন কিটস নিয়ে লিখেছেন, উইলিয়াম গোল্ডিং নিয়ে লিখেছেন তিনি ঔপন্যাসিক ডাব্লিউ বি ইয়ার্স। তিনি তার কবিতা সম্পর্কেও লিখেছেন। দক্ষিণ আফ্রিকার উপন্যাস নিয়ে লিখেছেন, কুজিয়াক নিয়ে লিখেছেন আরব ঔপন্যাসিক মাহফুজ এবং ব্রিটিশ ঔপন্যাসিক মার্গারেট ট্রেবল নিয়ে। তো ক্যারিবিয়ান কবিতা নিয়েও তার লেখা আছে লাতিন আমেরিকার সাহিত্য নিয়ে, লাতিন আমেরিকার কবিতা নিয়ে। এবং আমাদের যে ভারতবর্ষের যেসব উত্তর ঔপনিবেশিক কবি সাহিত্যিক আছেন তাদেরকে নিয়েও তার লেখা রয়েছে। অর্থাৎ এই বইটি মোটামুটি আহ আমরা বলতে পারি যে সারা বিশ্বের কবি সাহিত্যিকদের একটি আলোচনা এখানে সন্নিবেশিত হয়েছে। তো আমি প্রথমে যেটি নিয়ে পড়বো সেটি হচ্ছে জন কিটস নিয়ে। আমরা জানি জন কিটস একজন বলা যেতে পারে চিরতরুণ, চিরকিশোর একজন কবি। খুব অল্প বয়সে তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তার এই ক্ষণস্থায়ী জীবনে তিনি যে অসাধারণ কীর্তি রেখেছেন সে সম্পর্কে আমাদের মঞ্জুর স্যার খুব অনবদ্য ভাষায় লিখেছেন। তিনি জন কিটসের কথা বলতে গিয়ে আমাদের দেশের অকাল প্রয়াত কবি আবুল হাসান এবং খান মোহাম্মদ ফারাবিকে নিয়েও লিখেছেন। তিনি এই সমস্ত অকাল প্রয়াত কবিদেরকে নিয়ে তিনি বলছেন, এই অকালে প্রয়াত কিশোর তরুণ কবিরা যে ভাষায় কথা বলেন, তাদের পাঠকের সঙ্গে তা যেন কাল রাতের অথবা বিকেলের বাসি নয়, মাত্র আজ সকালের ঝকঝকে তাজা এবং সুগন্ধি ভাষা, আজ সকালে রোদের সঙ্গে যার সম্পর্ক এবং তুলনা, এই ভাষা আমাদের আরাধ্য ভাষা। কি চমৎকার করে যেসব কবি সাহিত্যিক রয়েছেন তরুণ বয়সে তারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদের সঙ্গে আমাদের আত্মীয়তার যে বন্ধন সেটাকে তিনি স্থাপন করেছেন। আহ, তিনি কিয়েটসের কবিতা সম্পর্কে অপূর্ব একটি মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, কিটসের কবিতার বই হাতে নিলে সময় এবং ভূগোলের দূরত্ব এড়িয়ে তার খুব কাছে চলে যেতাম। দেখতাম ক্ষয়রোগে ম্রিয়মাণ এক কবি, যার কাঁধে মহাকালের গুরুভার। তার গভীর আনত চোখ দিয়ে পৃথিবীকে দেখছেন, ব্যথিত হচ্ছেন, ক্লান্ত হচ্ছেন, গভীর অবসাদে তলিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। কিন্তু এই বিষাদ দুঃখের অতল থেকেও তার কোমল গভীর কণ্ঠে উচ্চারিত হচ্ছে সত্য সুন্দরের বাণী, তার একান্ত আদর্শের পংক্তিমালা। এবং দেখতাম তার সোনালী চুলে পড়ন্ত সূর্যের রৌদ্রচ্ছটা। কি গভীর মিতালি তিনি স্থাপন করেছেন কবি কিটসের সঙ্গে। এবং তার কবিতা যে আমাদের মনে একটি হৃদয় রেজোনেন্স তৈরি করে, আমাদের অনুরণন তৈরি করে, সে অনুরণনের ভাষ্য সৈয়দ মঞ্জুরুল ইসলাম খুব চমৎকার ভাষায় তৈরি করেছেন। এবং তার যে প্রেম, তার যে বেদনা, তার যে মনোকষ্ট, তার যে হারাবার কষ্ট,
তার যে দুঃখ, দারিদ্র, প্রেম প্রত্যাখ্যানের বেদনা ক্লান্ত জীবন, সমস্ত কিছু তিনি অনবদ্য ভাষায় তুলে ধরেছেন। তার একজন প্রেমিকা, তার দুজন প্রেমিকা ছিলেন, দুজন তরুণী কিডসকে আন্দোলিত করেছেন, তাদের মধ্যে একজন ছিলেন ফ্যানি। তো ফ্যানিকে নিয়ে কবি কিডসের যে মনোবেদনা, সেটাকে চমৎকার চিত্রবহুল ভাষায় উল্লেখ করেছেন আমাদের সৈয়দ মনজুরুল ইসলাম স্যার। তিনি বলেছেন, ফ্যানি কবিকে বুঝতে পারেননি তেমন, তাকে অবহেলা করেছেন। কবি এই অবহেলার পাথর বুকে বেঁধে বেরিয়েছেন জীবনের শেষ দিন পর্যন্ত। একদিকে তার কবিতার কঠোর সমালোচনা, অন্যদিকে ফ্যানির অমনোযোগ, মাঝখানে তার বিশাল ক্ষয়রোগ। এই অবস্থায় তিলে তিলে নিঃশেষ হয়েছেন কবি। কিন্তু তার সঙ্গে আন্দাজ করি ছিল আরেকটি উপসর্গ, সুন্দরে প্রবল দংশন, যার বিশ প্রধান তিন রোমান্টিক কবিকে পৃথিবীর জন্য ভীষণ অনুপযোগী করে তুলেছিল। সুন্দরকে কিডস চিনেছিলেন তার প্রকৃত রূপে, পৃথিবীর আলো ছায়াও নানা দৃশ্যের মধ্যে। এই সৌন্দর্যে মোহ আছে এবং আছে গরল, কারণ পৃথিবী কিডসের মতো পূজারীর কাছে একই সঙ্গে প্রবল ভাবে মোহনীয়, কিন্তু স্পর্শের বাইরে, অনেকটা ফ্যানি ব্রনের মতো। আহ, প্রেম, প্রেম হারানোর বেদনা, প্রেমিকার অবহেলা, সুন্দরের প্রবল দংশন, এটা এত চমৎকার করে, এতটা আবেগ দিয়ে, এতটা মাধুর্য মিশিয়ে সৈয়দ মঞ্জুর কিডসের জগৎটাকে এত কম কথায়, অল্প অল্প কথায় অঙ্কন করেছেন, তার তুলনা রহিত। আমরা হঠাৎ করে যেন তার রোমান্টিক কবিতার ক্লাসে ফিরে যাই, যেখানে তিনি কিডসকে, শেলিকে, ওয়ার্ডসওয়ার্থকে প্রাণবন্ত করে তুলছেন, তাদের পৃথিবী আঁকছেন, এবং সেই অঙ্কিত পৃথিবী আমাদেরকে শ্রেণীকক্ষ এবং বাইরের পৃথিবীর মধ্যে একটি সংযোগ সূত্র স্থাপন করেছে, যেটি পড়ে কিডসের প্রতি নতুন করে আমি আরো বেশি করে আগ্রহান্বিত হচ্ছি, এবং কিডসের যে সুন্দরের সাধনা, সুন্দরের পূজা, সেটি আমাদেরকে নতুন করে আরো আকর্ষণ করছে চুম্বকের মতো করে। অন্য রোমান্টিক কবিদের চেয়ে অনেক নিমগ্ন ভাবে কিডস জীবনের প্রবল দ্বন্দ্বের ভেতরে প্রবিষ্ট হয়ে সে দ্বন্দ্বটি আমাদের অভিজ্ঞতার ভাষায় লিখে যেতে পেরেছিলেন, এবং একই প্রক্রিয়ায় একটি প্রচ্ছন্ন সমীকরণের প্রতি ইঙ্গিত দিয়েছিলেন। অকালে রূপান্তরিত হয়ে কিডস প্রমাণ করেছিলেন অমরত্বের কোনো বয়স নেই। এও ছিল তার নিজস্ব একান্ত কিডসীয় একটি সমীকরণ। কি দুর্দান্ত গদ্য, কি সাধু ভাষায় তিনি সৃজন করেছেন কিডসের পৃথিবী। আমরা এগিয়ে যাব আরো গুরুত্বপূর্ণ কিছু লেখার কাছে। আমরা জানি ক্যারিবিয়ান সাহিত্য আমাদের অতীব আপন, কারণ ক্যারিবিয়ান সাহিত্য এবং ভারতবর্ষীয় সাহিত্য, এগুলো এক যোজনায় উদ্ভাসিত। কারণ আমাদের রয়েছে একই রকম উত্তর ঔপনিবেশিক অভিজ্ঞতা, সেগুলো আমাদেরকে খুব কাছে টানে, আমাদেরকে আপন করে নেয়। দুটো তিনটে মহাদেশ, লাতিন আমেরিকা, ক্যারিবিয়ান মহাদেশ এবং দক্ষিণ এশীয় মহাদেশ বা উপমহাদেশ, সমস্তকে এক যোগসূত্রে স্থাপন করে এখানকার সাহিত্য। তিনি ক্যারিবিয়ান ইংরেজি সম্পর্কে লিখেছেন। তিনি লিখছেন, ক্যারিবীয় ইংরেজি আসলে যে তিনটি সংস্কৃতির অবদান, ব্রিটিশ, পশ্চিম আফ্রিকান এবং উত্তর আমেরিকান, তা আমার জানা ছিল না, যদিও নৈপাল ও রিস পড়ে তেমনটা সন্দেহ হয়েছে। ক্যারিবিয়ান ইংরেজি সম্পর্কে তিনি চমৎকার মন্তব্যটি করেছেন। ওয়ালকট, ক্যারিবিয়ান কবি, তার সম্পর্কে তিনি খুবই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ক্যারিবিয়ান কবিদের ভাষা ব্যবহার নিয়ে। বিশেষ করে ক্যারিবিয়ান ইংরেজিতে আমরা জানি বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন হয়েছে, সেখানে বিভিন্ন ভাষার, বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন চিন্তা চেতনার যে একটি সামগ্রিক রূপ, সেটিকে তিনি উল্লেখ করেছেন। তিনি ক্যারিবিয়ান কবিদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন, কিছুটা উদাসীনও মনে হয় তাদের বিষয় ব্যবহারে, কিন্তু প্রকাশের ক্ষেত্রে প্রত্যেকে যেন ঘনিষ্ঠতাকে কিছুতেই হারাতে দেবেন না। স্থানীয় ভাষার প্রচুর শব্দ ঢুকে গেছে ইংরেজিতে, ফরাসি বা ক্রিওল, ভারতীয় এবং আমেরিকান ভারতীয় অনেক প্রকাশ, উপমা, উৎপ্রেক্ষা বা ভাব অনুপ্রবেশ করেছে ক্যারিবীয় কাব্যের পৃথিবীতে, কিন্তু সর্বত্রই ওই রাসায়নিক সংশ্লেষণে তাদের চরিত্র পরিবর্তিত হয়ে পাকাপাকিভাবে ক্যারিবীয় হয়ে গেছে। তার আমরা যারা উত্তর উপনিবেশবাদী সাহিত্য সমালোচনা করি, আমরা জানি ভাষা ব্যবহার অত্যন্ত রাজনৈতিক একটি ব্যাপার। আমরা জানি উপনিবেশ সবসময় তার ভাষাটা চাপিয়ে দেয় উপনিবেশিত জনগণের উপর। শুধু ভাষা নয়, তাদের সংস্কৃতি, তাদের বিশ্ববিখ্যাত, তাদের সবকিছু চাপিয়ে দেয়।
কিন্তু মুশকিল হচ্ছে, অথবা মজার ব্যাপার হচ্ছে, উপনিবেশিতরাই কিন্তু একদিন সেই ভাষাটাকে গ্রহণ করে, তারপর তার নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব চেনা জানা জগতের উপাদানগুলোকে সে ভাষায় প্রবেশ করিয়ে নতুন একটি ভাষা তৈরি করে, যেটি হতে পারে জগা খিচুড়ি ভাষা বা ক্রিওল। তবে সে ভাষাটা আর আর 10টা সাধারণ ভাষার মতো থাকে না। সে ভাষা হয়ে ওঠে প্রতিবাদের ভাষা, সে ভাষা হয়ে ওঠে আইডেন্টিটি বা আত্মপরিচয় নির্মাণের ভাষা, যেটা ক্যারিবীয় সাহিত্যিকরা করেছেন এবং সৈয়দ মঞ্জুর সেটাকে দেখিয়ে দিচ্ছেন। এই যে উত্তর উপনিবেশিক কথাবার্তা আমরা বলছি, সেখানে ক্যালিবান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। আমরা জানি ক্যালিবান হচ্ছে শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট নাটকের একটি গৌণ চরিত্র, কিন্তু আমাদের মতো যারা আহ, উপনিবেশিত রাষ্ট্রের নাগরিক, উত্তর ঔপনিবেশিক রাষ্ট্রের নাগরিক, তাদের কাছে ক্যালিবান হয়ে উঠেছে অত্যন্ত আপনজন। তো ক্যালিবান সম্পর্কে তিনি লিখেছেন একটি প্রবন্ধ, ক্যালিবানের উত্তরাধিকার, সেটি আমরা পড়ছি। ক্যালিবান ছিল একটি দ্বীপের বাসিন্দা, তার মা ছিল একজন রাক্ষসী বা এরকম কিছু একটা ডাইনি, ঠিক এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর ক্যালিবান হচ্ছে অর্ধ মানব, কিছুটা মানুষের চেহারা, কিছুটা মাছের চেহারা। এবং ক্যালিবানের যে দ্বীপ সেটি দখল করেছে প্রসপেরো নামে একজন ইউরোপীয় রাজা, এবং যিনি তার রাজ দরবার থেকে বিতাড়িত হয়ে তিনি এই দ্বীপটাতে আশ্রয় গ্রহণ করেন, এবং আশ্রয় গ্রহণ করেই প্রথমে ক্যালিবানদের সঙ্গে একটু একটু ভালো ব্যবহার করেন। পরবর্তীতে যেটাকে বলে সোঁচ হয়ে ফাল হয়ে বেরোনো, ঠিক সেইভাবে সেই দ্বীপের মালিকানা তিনি গ্রহণ করেন এবং ক্যালিবানের প্রতি তিনি এক ধরনের অমানসিক অত্যাচার শুরু করেন। তার উপর তাদের ভাষাটা চাপিয়ে দেন এবং তার যে সংস্কৃতি সেটাকে বিমানবিকীকরণ করেন, তাকে অপরায়ণের শিকার হতে হয় এবং তাকে সভ্য করার নামে আসলে তার উপর ইউরোপীয় মানসিকতা চাপিয়ে দেওয়া হয়। কিন্তু কিন্তু ক্যালিবান অত্যন্ত বিদ্রোহী মনের মানুষ, অথবা মানুষের মতো কিছু একটা। ক্যালিবান কিন্তু এই যে তার উপর উপনিবেশের যে জগদ্দল পাথর, সেটাকে তার মতো করে সে চ্যালেঞ্জ করে। সে সম্পর্কে আমাদের সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার অত্যন্ত প্রাণবন্ত ভাষায় লিখেছেন, প্রথমে বন্ধু ভাবাপন্ন ছিল প্রসপেরো, কিন্তু সে ছিল একটি কৌশল মাত্র। পরে ক্যালিবান হয়েছে প্রসপেরোর দাস। দাস, তবে অনুগত নয়, মোটেও মোটেও নয়। ক্যালিবান বিদ্রোহী, আগাগোড়া তার বিদ্রোহে সে আপোষহীন। প্রসপেরের মতো ভদ্রলোকের আলোকিত শাসনের বিরুদ্ধে ক্যালিবানের এই দুষ্কর্ম অবশ্যই ক্ষমার অযোগ্য। রক্ষণশীল ইংরেজ সমালোচক যে ক্যালিবানের বিরুদ্ধে রায় দেবেন, সে নিশ্চয়ই ধরে নেওয়া যায়। আসলে এখানে যে বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে, ক্যালিবান কোন একটি পর্যায়ে প্রসপেরের কন্যা মিরান্ডাকে বলাৎকার করতে উদ্যত হয়। সেই ব্যাপারটি অত্যন্ত জঘন্য বটে, কিন্তু তার যে বলাৎকার প্রয়াস, সেটিকে আমরা সমর্থন করছি না, কিন্তু সেটিও প্রতীকী। এটিও যেন ক্যালিবানের একটি বিদ্রোহের পরিচায়ক। কিন্তু শেক্সপিয়ারের একটি মহিমা হচ্ছে, শেক্সপিয়ার ক্যালিবানকে স্বপ্ন দেখাতেন। তিনি ক্যালিবানের মধ্যে একটি সুন্দর পৃথিবীর, সুন্দর জগতের স্বপ্নপুরীর স্বপ্ন দেখিয়েছেন। এটি আশ্চর্য লাগে, ক্যালিবানের মতো না মানুষ না পশু একটি সত্তা, যেটিকে নিয়ে ঠাট্টা করা যায়, যেটিকে নিয়ে খিল্লি করা যায়, মাস্তি করা যায়, যেটাকে সবসময় শোষণ করা যায়, যেটাকে নিয়ে তাচ্ছিল্য করা যায়, সেরকম একটি অর্ধ মানব অর্ধ পশুকেও শেক্সপিয়ারের মতো মহান শিল্পী ভাষা দিয়েছেন, স্বপ্ন দিয়েছেন। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে এ প্রসঙ্গে সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলছেন, এই নর পশুকে এত সুন্দর এই স্বপ্ন কেন দেখালেন শেক্সপিয়ার, এ নিয়ে বহু বিতর্ক রয়েছে। তো তিনি বলছেন, একসময় বিশ্বাস করা হতো ভুল করে শেক্সপিয়ার নাকি ক্যালিবানের চোখে এরকম একটি স্বপ্ন দেখিয়েছেন, ক্যালিবানের মুখে এরকম একটি ভাষা ফুটিয়েছেন। কিন্তু আমাদের মঞ্জুর স্যার দেখাচ্ছেন যে না, এরও একটি প্রেক্ষাপট আছে, তিনি সেই প্রেক্ষাপটটি সুন্দর করে উপস্থাপন করেছেন। মঞ্জুর স্যার হোমিকে ভাবার টেক্সচুয়াল ইনজারেকশন বা গ্রন্থের মাধ্যমে শাসকের নিজের ভাষাকে ব্যবহার করে শাসিত যে বিদ্রোহ করে, সেই বিদ্রোহের একটি চমৎকার রূপ আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি ভারতীয় কিছু কবি সাহিত্যিক সম্পর্কে আলাপ করে শেষ পর্যন্ত বলেন, ভারতীয় লেখক ক্যালিবানের স্বপ্ন সদৃশ বিরল নির্মাণেও দেখিয়েছেন কৃতিত্ব। ঐতিহাসিকভাবে সে স্বপ্ন দেখার সময় আসে ভাষা শেখার প্রস্তুতিকাল শেষে। সেই বিরল বর্ণনাকে ধারণ করে রবীন্দ্রনাথের সং অফ ফারিংস এর মতো এমন নমিত, মন্দ্রিত, শিল্পিত ইংরেজি ভাষা
অনেক ইংরেজ লেখকেরই ছিল ঈর্ষার বস্তু। অর্থাৎ ইংরেজি ভাষা ব্যবহার করে সাবেক উপনিবেশের সাহিত্যিকরা যে তাদের একটি কাব্য ভাষা নির্মাণ করেছেন, সাহিত্যিক ভবন নির্মাণ করেছেন, সেখানে যেমন রয়েছে স্বতন্ত্র মনোভাব, স্বতন্ত্র বিশ্ববিখ্যা, সেখানে রয়েছে প্রতিবাদ প্রতিরোধের একটি চূড়ান্ত আখ্যান, সেটিকে মঞ্জু স্যার দেখিয়েছেন। এবং আমরা জানি কেলিবানের সে বিখ্যাত বাণী, কেলিবান এক পর্যায়ে প্রসপেরোকে বলেছিলেন টেম্পেস্ট পাঠ করে, যেটা আমরা জানি যে তুমি আমাকে ভাষা দিয়েছো, কিন্তু আমার সুবিধা হচ্ছে সে ভাষাটা নিয়েই আমি তোমাদেরকে গালি দিতে পারি। অর্থাৎ যে উপনিবেশের ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেটাকে আয়ত্ত করে আমরা উপনিবেশকে চ্যালেঞ্জ করতে পারি। ক্যালিবান সেটা করেছেন এবং আমাদের উত্তর ঔপনিবেশিক সাহিত্যিকরা সেই ক্যালিবানেরই উত্তরাধিকার, সেটা তিনি বলছেন, মনসুর স্যার বলছেন। এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাই, আমরা নোবেলের ভূগোল ও ডেরেক ওয়ালকট এ সম্পর্কিত একটি লেখা সম্পর্কে আলাপ করতে যাচ্ছি। আমরা জানি নোবেল পুরস্কার, বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার একটি প্রশ্নবিদ্ধ ব্যাপার। একটা সময় সাহিত্যে নোবেল দেওয়ার একটা তাৎপর্য ছিল, কিন্তু কালক্রমে এটা যতটা না লেখকের লেখার কৃতিত্ব অথবা লেখকের যে মেধা, যে মনন, তার চাইতে বেশি ভূগোলের একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, রাজনীতির হয়ে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে একজন গুরুত্বপূর্ণ লেখক তিনি পাচ্ছেন না, কারণ তার আগের যে লেখক তিনি একই ভৌগোলিক অবস্থানের। তো কাজে ডেরেক ওয়ালকট অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্যারিবিয়ান কবি, যার কাব্য ভাষা অত্যন্ত নন্দিত এবং প্রশংসিত, এবং ক্যারিবিয়ান মানুষের যে জীবন, যে জীবনের যে বেদনা, তাদের যে সংগ্রাম, তাদের যে উৎসবপ্রিয়তা, সমস্ত কিছুকে ধারণ করেছে ডেরেক ওয়ালকটের কবিতা। কিন্তু মঞ্জুর স্যার দেখাচ্ছেন যে এর পরেও তিনি ডেরেক ওয়ালকটের গুণমুগ্ধ হয়েও বলছেন ওনাকে নোবেল পুরস্কারটা দেওয়া বোধ হয় ভৌগোলিক বা রাজনৈতিক কোনো কারণ থেকে দেওয়া হয়েছে। তো এই যে প্রিয় লেখক সম্পর্কে, প্রিয় লেখকের নোবেল প্রাপ্তি সম্পর্কেও একটি প্রশ্ন ছুঁড়ে দেওয়া, একটি সমালোচনার জায়গা থেকে জিনিসটাকে দেখা, নতুন আতসী কাচের নিচে এনে বিষয়টাকে পর্যবেক্ষণ করা, এটি মঞ্জু স্যার করেছেন তার এই লেখাটিতে। আহ, তো সেটা যেমন রয়েছে, আবার ইয়েটস, আমরা জানি কবি ডাব্লিউ বি ইয়েটস এর উপর মঞ্জু স্যারের অনেক লেখা রয়েছে। তিনি তাকে নিয়ে, আমি যদি ভুল না করে থাকি, অভিসন্দর্ভ তাকে নিয়ে লিখেছেন। তো ইয়েটস এর যে কবিতা, তার যে সাহিত্য জগৎ, সেটা নিয়ে তার ছিল একটি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। তবে আমার কাছে এটি ভালো লেগেছে যে ইয়েটস এর চরম বৈপরীত্য। আমরা জানি ইয়েটস খুবই একজন প্যারাডক্সিক্যাল একজন কবি। তিনি একই সঙ্গে আয়ারল্যান্ডকে ভালোবাসেন, আয়ারল্যান্ডকে ধারণ করেন, তিনি আইরিশ জাতীয়তাবাদে দীক্ষিত, আবার একই সঙ্গে তিনি আয়ারল্যান্ডের যে যুদ্ধ বিগ্রহ, এই সমস্ত বিষয় নিয়েও তিনি আবার সন্দিহান। আবার একদিকে তিনি আইরিশ মডার্নিটি সম্পর্কেও তিনি সচেতন, আবার তিনি ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করে বিশ্বের যে স্পিরিচুয়ালিটির বিভিন্ন ট্র্যাডিশন সেগুলোকে ধারণ করছেন। তো একই সঙ্গে আধুনিকতা এবং আধ্যাত্মিকতা, একই সঙ্গে যুদ্ধের বিরোধিতা, আবার একই সঙ্গে আইরিশ জাতীয়তাবাদী সংগ্রামের প্রতি তার আনুগত্য। তো এই সমস্ত যে বৈপরীত্য তার মধ্যে রয়েছে, সেটাকে তিনি তুলে ধরেছেন মঞ্জু স্যার তার বেশ কিছু প্রবন্ধে। আবার তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি বলছেন, তিনি বলছেন ইয়েটস যুদ্ধবিরোধী ছিলেন, কিন্তু আইরিশ সংগ্রামকে নিয়ে তিনি উচ্ছ্বসিত প্রশ্নটা করেছেন। যেমন ইস্টার 1916 আমরা পড়েছি, আমরা জানি সেখানে যে ইস্টার যে বিপ্লব, সেখানে যারা শহীদ হয়েছেন, যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের মধ্যে অনেকে ছিলেন যাদেরকে ইয়েটস ব্যক্তিগতভাবে পছন্দ করতেন না। বিশেষ করে ইয়েটসকে যিনি তার প্রেমের মোহে আবিষ্ট করেছেন, যে দুর্ধর্ষ জাতীয়তাবাদী নারী নেত্রী, সে মর্টগনের স্বামী ছিলেন সে বিপ্লবীদের একজন, যাকে তিনি পাড় মধ্যম হিসেবে উল্লেখ করেছেন ইয়েটস। এরপরও তিনি বলছেন তার সেই কবিতা ইস্টার 1916-এ যে একটি ভয়ঙ্কর সুন্দর তৈরি হয়েছে, কারণ এই মানুষগুলো, এই পাড় মধ্যগুলোর মতো মানুষ আত্মাহুতি দিয়েছেন। তো এই প্রসঙ্গে বর্ণনা করতে গিয়ে সৈয়দ মঞ্জুর একটি চমৎকার কথা লিখেছেন। তিনি বলেছেন, 1971 সালে আমার ভরা যৌবনে, তাগড়া যৌবনে আমি মুক্তিযুদ্ধে যুক্ত ছিলাম না, এই গ্লানি আমাকে আজকেও তাড়িয়ে বেড়ায়। আমি কষ্ট পাই, বলতে আমার দ্বিধা নেই, আমি সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি।
ইয়ার্স তো করেননি বটে, তবে ইয়ার্স তার কবিতায়, তার উপন্যাসে, তার লেখায় আইরিশ জাতীয়তাবাদকে, সে মুক্তি সংগ্রামকে ধারণ করেছেন, কিছুটা পুষিয়ে দিয়েছেন। আমি আর পারলাম কই। এরকম একটি মনোবেদনা মঞ্জুর স্যারের, যে তিনি ৭১ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, তারা ভরা যৌবন সত্ত্বেও এতটা সত্য উচ্চারণ, এতটা সততা মঞ্জুর স্যারের লেখায় আমরা পাই। তিনি চাইলেই বয়ান নির্মাণ করতে পারতেন, তিনি মুক্তিযুদ্ধের সময় এটা করেছেন, ওটা করেছেন, যেটা আমাদের দেশে অনেকেই করে। মুক্তিযুদ্ধের সামান্যতম অবদান রেখে কিংবা না রেখেও অনেকে মুক্তিযুদ্ধের বিশাল বিপ্লবী সেজে গেছেন অনেকে, কিন্তু মঞ্জুর স্যার তার লেখায় স্পষ্ট করে দিয়েছেন তিনি অংশগ্রহণ করেননি। এটি হচ্ছে মঞ্জুর স্যারের বুদ্ধিবৃত্তিক সততার একটি পরিচয়। আরেকটি কথা তিনি লিখেছেন, আইরিশ কবিদের সঙ্গে বাঙালি কবিদের তিনি একটি তুলনা দিয়েছেন, যেটি একজন বাঙালি হিসেবে আমাদের সবার জন্য গর্বের। তিনি বলেছেন, দেশকে, দেশের মানুষকে, জাতীয়তাবাদকে, দেশের সামগ্রিকতাকে ধারণ করতে পারে সম্ভবত পৃথিবীর দুটো জাতি, একটি আইরিশ আর একটি বাঙালি। তিনি আবার এও বলছেন, হয়তো আমি অন্য ভাষা বুঝি না বলে আমি বাকিদের সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারবো না। প্রত্যেক ভাষার কবি সাহিত্যিক হয়তো তার দেশকে, তার সমাজকে, তার পৃথিবীকে নির্মাণ করেন তাদের মতো করে। তবে তিনি আবারও বলছেন, আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় দেশকে সবচেয়ে বেশি ধারণ করেন দুটো জাতির কবিরা, বাঙালিরা এবং আইরিশরা। তো এই চমৎকার কথা একজন বাঙালি হিসেবে আমার জন্য বা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গর্বের। তো আমাদের আলোচনাটার আমরা শেষ টানতে হবে, কারণ আমাদের হাতে এত সময় নেই। কিন্তু আমি আবারও বলে রাখি, আরো কাদের লেখা আমরা বইটা পড়ে পেতে পারি। আমরা আহ, মিশরীয় লেখক মাহফুজ সম্পর্কে, নাগিব মাহফুজ সম্পর্কে আমরা জানতে পারি। ইতালীয় লেখক উম্বার্তো ইকো সম্পর্কে জানতে পারি। আমরা জুলফিকার গৌস, যিনি পাকিস্তানের নাগরিক, চলে গিয়েছেন আমেরিকায়, লাতিন আমেরিকা সম্পর্কে লিখেছেন, তাদের সাহিত্য সমালোচনা আমরা এখানে খুঁজে পাই। আমরা খুঁজে পাই উপমন্যু চ্যাটার্জির সম্পর্কে লেখা, সীমা সিনি, যিনি বিখ্যাত লেখক, আইরিশ কবি এবং লেখক, তার সম্পর্কে আমরা খুঁজে পাই। এবং উত্তর আধুনিক উপন্যাস এবং তার বর্ণনাকারীর ঐতিহ্য সম্পর্কে এখানে লেখা পাই আমরা জে এম কুদ্রিয়া, যিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার একজন বিখ্যাত ঔপন্যাসিক। তো এদের সবার সম্পর্কে তিনি বিস্তৃত কলেবরে লিখেছেন, অত্যন্ত হৃদয়গ্রাহী, মনোগ্রাহী ভাষায়। এবং তিনি যেটাকে বলে তেল তেলে প্রশংসা নিয়ে হাজির হননি, তিনি হাজির হয়েছেন একজন দক্ষ এবং আহ, যাকে বলে খুব যার চোখ আছে, দেখার মতো চোখ আছে, এরকম একজন অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন সমালোচকের ভাষায় তিনি এই সমস্ত সাহিত্যিক সম্পর্কে লিখেছেন। তিনি একদিকে যেমন তাদের শক্তির জায়গাগুলোকে চিহ্নিত করেছেন, আবার তাদের দুর্বলতাগুলোকেও ছাঁচা ছোলা ভাষায় তুলে ধরেছেন। আবার তিনি তার যে গদ্য, সে গদ্যের মধ্যে একটা শক্তি আছে, সেটা হচ্ছে সাবলীলতা। এবং আরেকটি শক্তি আছে, যে তিনি খুব সহজ কথায় অনেক গভীরে চলে যেতে পারেন। তো তার গদ্য ভাষার যে চমৎকারিত্ব, সেটি আমরা বইটি পড়লে পেতে পারি। তো কাজেই আমি আমার পাঠশালার প্রত্যেক সদস্যকে এবং যারা আমাকে শুনছেন, দেখছেন, তাদেরকে আহ্বান জানাবো যে বইটি আমরা সংগ্রহ করুন এবং পড়ুন, এবং তার সম্পর্কে বিস্তৃত কলেবরে আলাপ করবার অবকাশ অবশ্যই রয়েছে। তো বড়াছির এই মনোরম পরিবেশে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনাটির ইতি টানছি। ধন্যবাদ।